সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। তো আজকে আমরা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিদ্রোহ সম্পর্কে জানব। এই বিদ্রোহটি ঊনবিংশ শতাব্দীর গুরুত্বপূর্ণ বিদ্রোহ এবং ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এই বিদ্রোহটি হয়। অবশ্যই তোমরা বুঝে গেছো আমি কোন বিদ্রোহের কথা বলতেছি যে 1857 সালে মহাবিদ্রোহের কথা। তো আজকে আমরা মহাবিদ্রোহ সম্পর্কে জানি। মহাবিদ্রোহের আরেক নাম যদি দেখি তো সিপাহী বিদ্রোহ। কি বললাম? সিপাহী বিদ্রোহ হচ্ছে এই মহাবিদ্রোহের আরেক নাম, সিপাহী বিদ্রোহ। এই সিপাহী বিদ্রোহ জানার আগে আমাদের জানতে হবে যে সিপাহী বিদ্রোহটা কেন শুরু হয়েছিল, কি কারণে এই বিদ্রোহটা সংঘটিত হয়েছিল, কারণগুলি আমরা দেখে নিই। তো মূলত যে প্রথম কারণটা যদি আমরা দেখি যে বিদ্রোহের কারণ কি, তো সিপাহী বিদ্রোহের প্রথম কারণ যদি আমরা দেখি অবশ্যই সামরিক কারণ। কি কারণ? সামরিক কারণ। এটা যে 1 নম্বর সামরিক কারণ। কেননা যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে ভারতীয় যে সৈন্যরা ছিল সেই সৈন্যদের প্রতি খারাপ ব্যবহার করা হতো এবং ব্রিটিশ যে সৈন্য ছিল তাদের তুলনায় ভারতীয় সৈন্যদের কি তাদের সুযোগ সুবিধা কম দিত এবং তাদের বেতনও কম দিত। এবং আরও যে কয়েকটি সামরিক আইন নিয়ে আসে, সেই সামরিক আইনগুলি যে ভারতীয় যে সৈন্যরা ছিল তাদেরকে খেপিয়ে তোলে। সেই সামরিক আইনগুলি আমরা দেখে নিই এবার। যে প্রথম সামরিক আইন হচ্ছে কি যে জেনারেল এনলিস্টমেন্ট অ্যাক্ট। এই জেনারেল এনলিস্টমেন্ট অ্যাক্টের মাধ্যমে কি হয়, যারা ভারতীয় সৈন্যরা ছিল তাদেরকে সমুদ্র পারাপারে কি করা হয়, বাধ্য করা হয়। এবং আরেকটি আইন আছে, সেই আইনটি হচ্ছে কি যে পোস্ট অফিস অ্যাক্ট। এই যে পোস্ট অফিস অ্যাক্ট, এই অ্যাক্টের মাধ্যমে ভারতীয় যারা সৈন্য ছিল সেই সৈন্যদের কি ফ্রিতে তারা চিঠি প্রেরণ করতে পারতো না। এর জন্য অবশ্যই যে ভারতীয় সৈন্যরা কি তারা বিদ্রোহ করে তোলে। এরপর দ্বিতীয় কারণ যদি আমরা দেখি যে আর্থিক কারণ। কি কারণ? আর্থিক কারণ। আর্থিক কারণ যদি আমরা দেখি যে ব্রিটিশ সরকার প্রচুর পরিমাণে কর আদায় করত। এরপর যেই ভারতীয় পণ্য আছে সেই ভারতীয় পণ্যের উপর অধিক মাত্রায় শুল্ক চাপানোর ফলে যে ভারতীয় যে ছোট ছোট কুটির শিল্পগুলি কি হয়ে যায়, ধ্বংসের মুখে চলে যায় এবং ছোট কৃষকরা বলো, ছোট জমিদাররা কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। এটি একটি কারণ। এরপর যদি আমরা দেখি 3 নম্বর কারণটা কি, ধর্মীয় কারণ। কি কারণ? ধর্মীয় কারণ। যে ব্রিটিশ সরকার অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে আছে তারা কি করতো, তৎকালীন যে তোমার ব্রিটিশ সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেলের প্রচলন ছিল। কোন রাইফেল? এনফিল্ড রাইফেল। সেই যে এনফিল্ড রাইফেল ছিল সেই এনফিল্ড রাইফেলের যে কার্তুজ ছিল, কার্তুজে গরু এবং শুকরের কি চর্বি মেশানো ছিল। এর ফলে কি হতো, তৎকালীন যে তোমার ব্রিটিশ সেনাবাহিনীতে ভারতের যে তোমার হিন্দু এবং মুসলিম উভয় সমাজের কি মানুষজন চাকরি করতো বা সেনাবাহিনীতে ছিল, তারা এই যে তোমার কার্তুজের ব্যবহারের ফলে কি তারা বিদ্রোহ করে তোলে। এবং যদি দেখি অন্যান্য কারণ, এই অন্যান্য কারণের মধ্যে তোমার রয়েছে কি যে লর্ড ডালহৌসির শতবিলোপ নীতি। এই নীতির মাধ্যমে কি হতো, তারা কি যে বিভিন্ন দেশীয় রাজ্য গ্রহণ করতো বা দখল করতো। এরপর দেখিনি যে এই বিদ্রোহটা কবে শুরু হয়। এই বিদ্রোহটা যদি আমরা দেখি যে 29শে মার্চ বিদ্রোহের সূচনা। 29শে মার্চ আমাদের পশ্চিমবঙ্গের 29শে মার্চ আমাদের যে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে এই বিদ্রোহের সূচনা হয়। এই বিদ্রোহের সূচনা করেন কে? মঙ্গল পাণ্ডে। এই যে মঙ্গল পাণ্ডে তিনি একজন ব্রিটিশ তোমার আধিকারিককে হত্যা করে ফেলেন, অ্যাডজুট্যান্ট নামক ব্রিটিশ আধিকারিক, এবং আরেকজন আহত হয়। এবং এই যে মঙ্গল পাণ্ডেকে কি হয়, ফাঁসি দেওয়া হয়
এবং এই যে এক্সামে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদকে, এবং প্রথম শহীদ হচ্ছে কি মঙ্গল পাণ্ডে হচ্ছে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ। ঠিক 10ই মে মিরাটে 10ই মে মিরাটে এই বিদ্রোহের কি আরম্ভ হয়। অর্থাৎ এক্সামে আসে, যদি এক্সামে আসে যে তোমার কবে মহাবিদ্রোহ শুরু হয়, যদি থাকে তোমার ব্যারাকপুরে তোমার 29 মার্চ, তো এটা দেবো। যদি না থাকে ওটা, সেক্ষেত্রে আমরা 10ই মে মিরাটে শুরু হয় কি এই মহাবিদ্রোহ। তো প্রথম আমাদের চয়েস দেবে কি যে ব্যারাকপুরে হয় সিপাহী বিদ্রোহ। তো এরপর আমরা কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার নাম দেখে নিই এই বিদ্রোহের। তো দিল্লির নেতা হচ্ছে কি শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ এবং বকত খান। কানপুরের নেতা হচ্ছে কি নানা সাহেব তাতিয়া টপি। এরপর ঝাঁসি এবং গোয়ালিয়রের নেতা হচ্ছে কি রানী লক্ষ্মীবাই, যিনি আবার গঙ্গাধর রাওয়ের বিধবা স্ত্রী। এরপর যদি দেখি যে বিহার বা আরা বিহারের নেতাকে, আরা বিহারের নেতা হচ্ছে কুনওয়ার সিং। এরপর যদি আমরা দেখি যে তোমার অযোধ্যার নেতা বেগম হজরত মহল, এবং ফৈজাবাদের নেতা কি মৌলভী মৌলানা আহমদুল্লাহ। এরপর রাজস্থানের নেতা হচ্ছে জয়দয়াল সিং। আসামের নেতা হচ্ছে কি মনিরাম দেওয়ান। এরপর যদি দেখি যে ওড়িশার নেতা হচ্ছে কি সুরেন্দ্র সাই। এরপর যদি আমরা দেখি যে তোমার বেরিলির নেতাকে, বেরিলির নেতা হচ্ছে খান বাহাদুর খান হচ্ছে বেরিলির নেতা। মিরাটের নেতা হচ্ছে কদম সিং। এই যে মহাবিদ্রোহ, এই মহাবিদ্রোহ কিন্তু ব্যর্থ হয়ে যায়, এবং দেখে নিই যে এই মহাবিদ্রোহ দমনের জন্য এই যে ব্রিটিশ সরকার বিভিন্ন জায়গায় কি যেখানে বিদ্রোহ হয় ওইখানে যে তোমার সেনা আধিকারিকদের পাঠায়। তো কয়েকজন গুরুত্বপূর্ণ সেনা আধিকারিকের নাম আমরা জেনে নিই। তো দিল্লিতে যদি আমরা দেখি, তো দিল্লিতে পাঠায় জন নিকলসন এবং হারসনকে পাঠায় দিল্লিতে। এই যে হারসন যে আছে, তিনি তোমার শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে দিল্লির হুমায়ুনের যে কবর আছে সেইখান থেকে কি তাকে গ্রেপ্তার করেন এই হারসন। এরপর যদি আমরা দেখি যে তোমার কানপুরে কাকে পাঠায়, কানপুরে পাঠায় স্যার কলিন ক্যাম্বেলকে। এরপর দেখি যে ঝাঁসিতে পাঠায় স্যার হিউরোসকে, এবং আরা আছে যে বিহার, সেখানে পাঠায় কি উইলিয়াম টেলরকে পাঠায়। এই যে মহাবিদ্রোহ, এটি কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়ে যায়। এই ব্যর্থতার পেছনে অনেকগুলি কারণ রয়েছে, কেননা যে ভারতীয় উচ্চ শিক্ষিতরা তারা কি এই বিদ্রোহ থেকে দূরেই ছিল, এবং যে ভারতীয় দেশীয় রাজারা ছিল আর তাদের অসহযোগিতাও ছিল একটি প্রধান কারণ। এবং আরেকটি কারণ হচ্ছে কি যে যোগ্য নেতৃবৃন্দের অভাব ছিল, কেননা একটা বিদ্রোহকে পরিচালনা করতে গেলে কি যে নেতৃবৃন্দের প্রয়োজন হয়, যে কীভাবে পরিকল্পনা মতো কি বিদ্রোহ করা যায়, সেই বিদ্রোহের যে নেতৃবৃন্দের অভাব ছিল। এরপর যে এই বিদ্রোহের ফলস্বরূপ কি হয়, এই মহাবিদ্রোহের ফলস্বরূপ কি হয়, যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে মহারানী ভিক্টোরিয়া শাসনভার গ্রহণ করে, এবং গ্রহণ করার পরে মহারানীর ঘোষণাপত্র কি প্রকাশ করে। মহারানীর ঘোষণাপত্র প্রকাশ করে কবে? 1ই নভেম্বর মহারানীর ঘোষণাপত্র প্রকাশ করে। ঘোষণা করে কোথায়? এলাহাবাদ দরবারে। এলাহাবাদ দরবারে 1ই নভেম্বর মহারানী ঘোষণাপত্র প্রকাশ করে। এবং এই ঘোষণাপত্রে কি বলা হয়? এই মহারানীর ঘোষণাপত্রে বলা হয় যে তারা আর কোনো দেশীয় রাজ্য কি দখল করবে না বা অধিগ্রহণ করবে না, এবং বলা হয় যে ভারতীয়দের ধর্মীয় সামাজিক কারণ বিষয়ে তারা হস্তক্ষেপ করবে না। তো মহাবিদ্রোহ, এই যে মহাবিদ্রোহের তোমার বিবরণ জানলাম। এরপর দেখি যে মহাবিদ্রোহ সম্পর্কে কয়েকজন ঐতিহাসিক তাদের বই লেখেন। তো আমরা দেখিনি সেই বইগুলি।
দেখি যে সুরেন্দ্রনাথ সেন যেই বইটি লেখেন সেই বইটির নাম হচ্ছে কি, সেই বইটির নাম হচ্ছে 1857 এবং যদি দেখি যে এই সুরেন্দ্রনাথ সেনের মতোই মৌলানা আবুল কালাম আজাদ তিনিও লেখেন 1857, কিন্তু সেটা সংখ্যায় লেখেন 1857। বিনায়ক দামোদর সাভারকর তিনি আরেকটি বই লেখেন, তিনি লেখেন ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, ভারতের স্বাধীনতার যুদ্ধ বলেন এই বিদ্রোহকে বিনায়ক দামোদর সাভারকর।